কিছুক্ষণের মধ্যে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক শুরু, নির্বাচনের সময় নিয়ে আলোচনা, লন্ডনের দিকে তাকিয়ে দেশ। ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ড্রোন হামলা ইরানে রুখে দেওয়ার দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা। চট্টগ্রামে 4 জনের করোনা ভাইরাস শনাক্ত, নতুন ভ্যারিয়েন্ট আগের চেয়ে কয়েক গুণ শক্তিশালী বলছেন চিকিৎসকরা। নতুন একটা ভ্যারিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না, শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং ফুসফুসের দ্রুত ছড়া যাচ্ছে এবং রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ, বাস ট্রেন লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তি নেই, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। টিকিট নিচ্ছি 2000 টাকা, যদি মূল্য থাকে 2500 টাকা দিয়ে টিকিট নিচ্ছি। ভাড়া যেখানে 300 টাকা ভাড়া আছে সেখানে 600 টাকা ভাড়া নেই। চাহিদা কম থাকায় নিম্নমুখী বেশিরভাগ সবজির দাম, সরবরাহ ঠিক থাকলেও ক্রেতা পাচ্ছেন না বলছেন বিক্রেতারা। এবং আগামী 1 বছরে ওয়ানডে দল দাঁড় করাতে চান নতুন অধিনায়ক মিরাজ, শ্রীলঙ্কার জয় দিয়ে নতুন মিশন শুরুর প্রত্যয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে মিলিত হয়েছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিক এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়েই মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এই বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের দুয়ার খুলবে, রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে পুরো দেশ। নাইম আফসানের একটি রিপোর্ট। পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে, কারণ এই বৈঠকেই অনেক কিছুই দুইজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে, আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্ট আগের করোনা ভাইরাসের চাইতে কয়েক গুণ শক্তিশালী। চট্টগ্রাম নগরীতে করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে করোনা প্রতিরোধে নানান উদ্যোগ গ্রহণ করেছে। সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত এলাকা সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে। AKM নাজিমের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দীর্ঘদিন পর আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। চট্টগ্রামে এবছর প্রথম 4 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন নতুন এই ভেরিয়েন্ট আগের করোনা ভাইরাসের চাইতে কয়েক গুণ শক্তিশালী। করোনার নতুন এই ভেরিয়েন্টে জ্বর বা কাশি নাও থাকতে পারে, দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। করোনা সংক্রমণ রোধে নগরীর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। নতুন একটা ভেরিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না। এখানে বলা হচ্ছে যে যেটা পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া
হয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 24 ঘন্টার সার্ভিস সেন্টার চালু করা হবে বলে জানান সিটি মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চট্টগ্রামে সরকারি 4টি প্রতিষ্ঠানে RT-PCR টেস্টের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই সহ করোনার চিকিৎসায় সব ধরনের সেবা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা প্রায় এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরও 5000 কিটের ডিমান্ড দিয়েছে, আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে দেয়, এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর কথা বলেছে, ডিমান্ড আজকে চলে গেছে, কালকের মধ্যে ছেলে এখন পেয়ে যাবো। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই। চট্টগ্রামে 2020 সালে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। এরপর 2 বছরে 1,29,000 রোগী চিকিৎসা নেন, মারা যান 1,370 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী AKM নাজিম। নাজিম, করোনা প্রতিরোধে হাসপাতালগুলোতে নতুন করে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? চট্টগ্রামে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট সেটি আসলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জরুরি একটি প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সেই সবাই কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু করোনার যে নতুন ভ্যারিয়েন্ট সেটি কিন্তু করোনার চাইতে আরো, করোনার যে ভাইরাস সেটা থেকে আরো প্রায় 5 থেকে 6 গুণ শক্তিশালী বলে কর্মকর্তারা জানিয়েছেন এবং চিকিৎসকরাও জানিয়েছেন। তারা যেমনটি বলছেন, করোনা নতুন ভ্যারিয়েন্ট চট্টগ্রামে এখন পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মাও শিশু হাসপাতাল সহ 3-4টি হাসপাতালে আপনার 7 জন এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন। তারা কিন্তু চট্টগ্রামে ছিলেন, তারা চট্টগ্রামের বাইরে থেকে আসেননি এবং চট্টগ্রামের বাইরের কেউ চট্টগ্রামে প্রবেশ করেনি। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তারা নতুন যে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টে চট্টগ্রামে এখন পর্যন্ত 7 জন শনাক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং চমেক হাসপাতালের পক্ষ থেকে যেটি সাংবাদিকদের বলা হয়েছিল, করোনা নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় কিন্তু সিটি কর্পোরেশনের 2টি হাসপাতাল ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আলাদা 2টি ওয়ার্ড রাখা হচ্ছে, যে ওয়ার্ডে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। কারণ আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে যখন গত 2 বছর আগে করোনা যখন এসেছিল তখনও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে একটি আলাদা ওয়ার্ড, যেটিতে শুধু করোনা রোগীদের জন্য চিকিৎসা দেওয়া হতো, সেই ওয়ার্ড কিন্তু এখনো সচল রয়েছে। সেখানে কিন্তু করোনা রোগীদের পাশাপাশি যারা সর্দি কাশি জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছে তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং জেলা হাসপাতাল থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হচ্ছে, জেলার সবগুলো উপজেলায় করোনা নতুন ভ্যারিয়েন্টের জন্য কিন্তু আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যত ধরনের প্রস্তুতি আছে সবগুলো প্রস্তুতি ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। জি নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নাজিম জানাচ্ছিলেন যে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে করোনার সম্পর্কে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেন এবং বাসে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। AH হিমেলের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঈদুল আজহার আমেজে বাড়ি ফেরা কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছে। শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ঈদে ফিরতি যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটে ঢাকা ফিরছেন অনেকে। টিকিট নিচ্ছি 2000 টাকা, যদি মূল্য থাকে 2500 টাকা দিয়ে টিকিট নিচ্ছি। যে এসি বগিতে করে আসছি, সে এসি বগিতে এসি বগি ছিল না,
যাত্রীদের মানের সেবায় মান খুবই একদম নিম্ন। কিছু ভিড় একটু বেশি হয়েছে, বাড়তি মানুষের একটু মানুষের চাপ আছে। রাজধানীর বাস টার্মিনাল সাইদাবাদে রয়েছে যাত্রীদের ভিড়। এবার লম্বা ছুটি পাওয়ায় ধাপে ধাপে ঢাকা ফিরছে মানুষ। তবে ঢাকা ফেরা আনন্দের হলেও ভাড়া বেশি নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ওই যে টিকিটে অতিরিক্ত ভাড়া, গাড়ি লোকাল করে, হ্যারাসমেন্ট করে। মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই আছে রাস্তাও, কিন্তু ভাড়া বেশি নেয়। ভাড়া যেখানে 300 টাকা ভাড়া আছে সেখানে 600 টাকা ভাড়া নেয়। সদরঘাটে ভোর থেকেই লঞ্চ যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি যাত্রীর চাপ নিয়ন্ত্রণে সময় মতো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে লঞ্চ। দুর্ভোগ কম হওয়াতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। এখন সবাই ঈদের ছুটিতে বাড়িতে ঢাকা আসতেছে, এই কারণে অনেক একটু বোরিং লাগছে, কারণে মোটামুটি আর কি সব মিলিয়ে ভালোই লাগছে। এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো। যাতায়াত ব্যবস্থা তেমন একটা চাপ ছিল না, ওইভাবে নর্মাল ওই ঈদ উপলক্ষে যেরকম থাকার কথা ওরকমই আর কি। যাত্রা তুলনামূলক আগের থেকে কিছুটা যাত্রী বেশি, তবে অনেকটাই ভালো লাগছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে ফিরছে। সড়ক, রেল ও নৌপথে চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। ঈদ ফিরতি যাত্রা নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন সে সম্পর্কে জানাবেন, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা সেটাও জানাবেন। বিপাশা, আজকে যে অবস্থা লঞ্চ ঘাটগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের ভয়াবহ চাপ ঘাটগুলোতে রয়েছে, যেহেতু আগামীকালকে বেশিরভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে যারা কর্মজীবী আছেন তারা কিন্তু ঘাটে ভিড় জমিয়েছেন এবং তাদের যে চাপ সেটি দেখা যাচ্ছে। আমরা ইলিশা ঘাটে রয়েছি, এখান থেকে লঞ্চগুলো কিন্তু রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা এখানে জড়ো হয়েছেন কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে। এবং যাত্রীদের সাথে আমরা কথাও বলেছি, যাত্রীরা আমাদেরকে যেটা বলছিলেন যে তারা আমাদেরকে বলছিলেন যে লঞ্চগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমনটি নয়, একই সাথে যে ধারণ ক্ষমতা রয়েছে নৌযানগুলোতে তার অধিক যাত্রী নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে, এমনটি কিন্তু যাত্রীরা আমাদেরকে বলছিলেন। এবং ঘাটগুলোকে আসলে এই মুহূর্তে আমরা কোনো মনিটরিং দেখছি না। আমরা যেমনটি জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে তারা যাত্রীদের যে নিরাপত্তার বিষয়টি তারা বিবেচনা করে কিন্তু তারা প্রশাসন যে কাজ করছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং ঘাটের বলা যায় যে এই মুহূর্তে যেহেতু যাত্রীদের চাপ, তো সেই হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতিও কিন্তু বিরাজ করছে, কারণ এখানে যে অবস্থা যাত্রীদের চাপের কারণে কিন্তু ঘাটগুলোতে তিল ধারণের কিন্তু ঠাঁই নেই, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং ঘাটগুলোতে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে স্বস্তিতে ফিরলেও কিন্তু এখন যেহেতু তাদের কর্মস্থলে ফেরার পালা, তো সেই হিসেবে তাদের যেভাবেই হোক কিন্তু তাদের গাদাগাদি করে হলেও যেতে হবে, কারণ আগামীকালকে কর্মস্থল খোলা রয়েছে তাদের। তো সেই হিসেবে যাত্রীরা ঝুঁকিপূর্ণভাবেই কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আমরা বিএডব্লিউটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে ঈদের এই সময়টায় যেহেতু যাত্রীদের চাপ বেশি থাকে, সেই হিসেবে সুশৃঙ্খল পরিবেশ যাতে বজায় রাখতে হয় সেই বিষয়ে তারা সেই বিষয়টি মনিটরিং করছেন। একইভাবে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই ঘাটগুলোতে যে শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য কাজ করা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই ঘাটগুলোতে কোস্টগার্ড, নৌ পুলিশ, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে। তো এ ছিল আমার কাছে যে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন, রাজধানীতে ফিরছেন যাত্রীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। বিপাশা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ছোটন জানাচ্ছিলেন ঢাকায় ফেরা যাত্রীদের সার্বিক পরিস্থিতি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। এই মুহূর্তে সায়দাবাদে রয়েছেন আমাদের আরেক সহকর্মী এইচ হিমেল। সরাসরি আমরা চলে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা ঢাকায় ফিরে?
আমি আছি সাইদাবাদের যে বাস টার্মিনালের দক্ষিণ অংশ আছে সেই অংশে আছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলের মানুষ যারা বাসে যাতায়াত করেন তারা কিন্তু দলে দলে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু ফিরছে। অর্থাৎ এইখানে সাইদাবাদ বাস টার্মিনালের যে মূল যে টার্মিনাল আছে সেই টার্মিনালের আগেই কিন্তু যাত্রীরা নেমে যাচ্ছে। অর্থাৎ বাসের যে চালকরা আছে তারা কিন্তু কিছুটা যানজট থাকার কারণে কিন্তু আগেভাগেই সামনের অংশটুকুতে নেমে যাচ্ছে। অনেক যাত্রী কিন্তু হেঁটে হেঁটে টার্মিনালগুলোতে আসছে এবং এইখানকার যে যাত্রীরা আছে তাদেরকে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদকে কেন্দ্র করে প্রতিবারই যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি থাকে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। কিছু কিছু বাস মালিক কিন্তু কিছু অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, তেমনটাই কিন্তু বাসের যাত্রীরা দাবি করছেন। অর্থাৎ দক্ষিণ অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ অঞ্চলের যে বাসের যাত্রীরা আছেন তারা কিন্তু বলছেন যে ঢাকাতে ঈদের আনন্দ শেষ করে ঈদের প্রিয়জন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে তারা ঢাকায় আনন্দের সাথে ফিরছেন, কিন্তু সাথে সাথে কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু তারা বেশ দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, তেমনটা কিন্তু এখানকার যাত্রীরা বলছেন। এখানকার মালিক সমিতি এবং যে বাস মালিকরা আছেন এবং কাউন্টারে যে ম্যানেজাররা আছেন সেই ম্যানেজাররা বলছেন যে সকাল থেকে যথেষ্ট চাপ রয়েছে। সকালে যে যাত্রীরা আসছেন অর্থাৎ যে বাসগুলো ছেড়ে আসছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং আরো বাস কিন্তু ধাপে ধাপে আসছে। অর্থাৎ এবারের ছুটি কিন্তু বেশ লম্বা হওয়াতে কিন্তু এবারের ছুটিতে কিন্তু যাত্রীরা কিন্তু ঢাকামুখী হচ্ছে এবং তারা ধাপে ধাপে কিন্তু ঢাকায় আছে। লঞ্চ, ট্রেনের চলাচল স্বাভাবিক এবং বাসের চলাচল স্বাভাবিক থাকায় কিন্তু যাত্রীরা বেশ স্বস্তির সাথে ঢাকায় ফিরছেন। সাইদাবাদের বাস টার্মিনাল থেকে ঈদ ফিরতে যাত্রা আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে ফেরা যাত্রীদের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল। দেশ জুড়ে এখনো ঈদের আমেজ, পরিবার পরিজন নিয়ে পর্যটন স্পটে ভিড় জমাচ্ছেন অনেকে। শুক্রবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ছিল উপচে পড়া ভিড়। একই চিত্র কক্সবাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে নুসরাত শোভার একটি রিপোর্ট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। এই বর্ষা মৌসুমে সেখানে থই থই করছে জল, যা হৃদয়ে দোলা দেয়। হাওরের পাশেই আবার মেঘালয়ের পাহাড়, নীল আকাশ আর হাওরের স্বচ্ছ জল যেন কোনো নিখুঁত শিল্পীর রং তুলিতে আঁকা এক দৃশ্যপট। এই হাওরের বুকে ভেসে বেড়ায় লাল নীল রঙের ৬০০টি বড় ও ছোট হাউসবোট, যা ঘুরে দেখার মজাই আলাদা। হাওরের এই রূপ, বিশাল জলরাশি, মন শীতল করে দেয়া বাতাস ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত করেছে পর্যটকদের কাছে। শুক্রবার হাওরের ঢেউয়ে ভেসে বেড়াতে দেখা গেছে অনেক পর্যটককে। প্রতি বছরই বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবার প্রথমে এখানে আসলাম। টাঙ্গুয়ার হাওরের বিষয়টা অনেক সুন্দর লাগতেছে, পরিবেশ অনেক সুন্দর আছে, মানে যে ভারতের হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ঈদের সপ্তম দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট সৈকত এলাকা। এর ইতিবাচক প্রভাব পড়েছে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, শপিং স্পট আর পরিবহন খাতে। চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজারের সামগ্রিক পর্যটন শিল্প। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হাজারো পর্যটক। আমাদের দেশের অনেক সুন্দর একটা ঐতিহ্য হচ্ছে কক্সবাজার, বিশাল সমুদ্র সৈকত। অবশ্যই এখানে বারবার সব মানুষকেই টানে, তো আমার এই জন্য এই সমুদ্র সৈকতটা দেখার জন্য বারবার এই কক্সবাজার আসে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনেক পর্যটকদের ভিড় হয়েছে। আমরাও আসলাম গতকাল রাত্রে। আমরা এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার বাবার হচ্ছে আরিশ ইব্রাহিম, ওর এটা দ্বিতীয়বার আসা, 3 মাস বয়সে ওকে আরেকবার নিয়ে আসছি। তো আসি সমুদ্রে, আমরা ওর সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে, সেজন্য আসলে ভালো লাগতেছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ ঠিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, বিনোদন প্রেমীদের ভিড় আপনি কেমন দেখছেন? সবাই একটু দেশি স্টাইলে ডান্স দেখো এভরিবডি। ঈদের ছুটি শেষ হতে আর একদিন বাকি, আর সেই সাথেই শেষ হয়ে যাচ্ছে বিনোদন
প্রেমীদের ভ্রমণের সেই সুযোগটি। এই মুহূর্তে আমরা আছি রাজধানী ফ্যান্টাসি কিংডম বিনোদন পার্কে এবং আপনারা দেখছেন বিনোদন প্রেমীরা ডিজের তালে তালে কতটা আনন্দ করছে এবং সেই সাথে আমরা আছি ওয়াটার কিংডমে, যেখানে দর্শনার্থীরা যারা এই গরমের মধ্যেও যারা গোসল করছেন এবং সেই সাথে ডিজের তালে তালে আমরা তাদেরকে নাচতে দেখছি, পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে চাচ্ছি। তেমনই একজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো। সেই দর্শনার্থীর সাথে আমরা জানতে চাই যে ঈদের তো আজ শেষ দিন, কেমন মজা হচ্ছে? আমাদের অনেক মজা হচ্ছে, আমরা এখানে এসে অনেক বেশি মজা পাইতেছি। এখানে ডিজে সবকিছু অনেক ভালো, এত মজা হইতেছে। ঈদের এই কয়েকদিন অনেক মজা করছি অনেক। আমরা দেখতে জানি যে আরেকদিন পরে ঈদ শেষ হয়ে যাবে, আর কি মজা হবে নাকি মনে পরের বার? আমাদের তো সব ঈদেই মজা হয়, বাট এই ঈদে অনেক বেশি মজা হয়েছে। মানে আমরা যে এই অলমোস্ট সব দিনে মজা করছি, অনেক ভালো লাগছে। ঈদ প্রায় শেষ, তাই আনন্দটা শেষ হয়ে যাচ্ছে। শুনছিলেন যে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন বিনোদন প্রেমীরা তারা বিনোদন কেন্দ্রে আসেন এবং বিনোদন কেন্দ্রে তাদের আনন্দ দেবার মতো সেই মজাদার যে উপাদানগুলো থাকে বা আয়োজন থাকে, সেই আয়োজনগুলো আর কি তারা পেয়ে থাকে। আমরা দেখছিলাম এখানে আজ এটাকে শুক্রবার জুমার দিন, তারপরে আরেকবারের আমরা আরেকটু কথা বলতে চাই যে আরেকজনের সাথে যে আজ তো ঈদের শেষ দিন বা আরেকদিন বাদে ঈদের ছুটি শেষ, এই ঈদে কেমন মজা করলেন? এই ঈদে অনেক মজা করেছি। গ্রামে যাওয়া হয়নি, ঘরবন্দি ছিলাম, দেখা যাচ্ছে নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেম যায়নি। এখানে এসেছি ফ্রেন্ডদের সাথে, খুব উচ্ছ্বসিত লাগছে, সবাই আনন্দ করছে, এনজয় করছে, অনেক ভালো লাগছে। শুনছিলেন দর্শনার্থীরা জানাচ্ছেন যে ঈদের ছুটি শেষ হতে আর একদিন বাকি। তো এই ঈদে যে আনন্দ করার মতো যে স্থানগুলো ঢাকা শহর কিংবা পার্শ্ববর্তী এলাকাগুলো তো আছে, তারা আসছেন, পরিবার পরিজন নিয়ে আনন্দ করছেন। তো এই ছিল ফ্যান্টাসি কিংডম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বিপাশা, মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্যান্টাসি কিংডম থেকে বিনোদন প্রেমীদের আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহনা। চাহিদা কম থাকায় নিম্নমুখী বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও ক্রেতা পাচ্ছেন না তারা, ফলে নষ্ট হচ্ছে অধিকাংশ সবজি। স্থিতিশীল রয়েছে চাল, ডাল এবং তেলের দাম। তবে সরবরাহ কম থাকায় বাড়তি মাছের দাম, কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি ব্রয়লার মুরগির দামও। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঈদের ছুটি কাটিয়ে এখনো রাজধানীতে ফেরেনি বেশিরভাগ মানুষ, ফলে চাহিদা কম থাকায় কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে 20 থেকে 35 টাকা কেজি দরে, শসা প্রকারভেদে 40 থেকে 50 টাকা, পটল 30, ঢেঁড়স, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 20 টাকা করে। পটল বেচতে আছে আপনার 30 টাকা করে, ভেন্ডি 40-30, বটবুটি আছে 40-30, আর শসা হচ্ছে 50-40। খাওয়ার মতো লোক নাই, 2 দিন বেচতে পারি না, ফালাই দিছি। ওই যে মাল ফিস এবারে ফিরে দিছি, বেচা কিনা নাই। এরপরে শুধু 2টা দিন ভালো গেছে, রোববার সোমবার, এরপরে শুধু ডাউন। এখন বাজার করে সন্তুষ্ট, কেন সব জিনিসের দাম একটু কমতি আছে, সব সবজি প্রায় দাম কম, 20 টাকা 30 টাকা এরকম। স্থিতিশীল রয়েছে মশলার বাজার। পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, আদা 80 টাকা, রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও তেলের দামও। তবে সরবরাহ কম থাকায় বাড়তি মাছের বাজার। রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 350 টাকা কেজি দরে, তেলাপিয়া 200, ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2800 টাকা কেজি দরে। ক্রেতা কম, মাছও কম। ছোট মাছ যেগুলো ট্যাংরা, গোলসা বা পাবদা, এগুলো কেজিতে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি। এখন দাম বেশি, মাছের আমদানি নেই তো, আমদানি কম আছে। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী বিক্রি হচ্ছে 260 থেকে 70 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা কেজি দরে। ব্রয়লার আজকে হচ্ছে আপনার 150 থেকে 160 টাকা চলতেছে, আর সোনালী হচ্ছে 250 থেকে 270 টাকা। সবজির দামে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও মাছের দামে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনের ডরচেস্টার হোটেলে একান্ত বৈঠকে বসেছেন। লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায় আলোচিত এই বৈঠকে মিলিত হন। জানা গেছে প্রায় 2 ঘণ্টা ব্যাপী একান্ত এই বৈঠকে উঠে আসতে পারে দেশের আগামী নির্বাচনের সময়সূচি, রাজনীতি সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে সকাল 9টার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য সকাল 9টার কিছু আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই বৈঠকটি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচিত। এছাড়া বৈঠকে কি আলোচনা উঠে আসে তা ঘিরে প্রতীক্ষায় রয়েছে দেশবাসী। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক সম্পর্কে জানব সহকর্মী ফখরুল ইসলামের কাছ থেকে। ফখরুল, আপনাকে স্টুডিওতে স্বাগত। বহুল আলোচিত এই বৈঠকটি হচ্ছে লন্ডনে। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা বৈঠকে কথা বলবেন। তো কি কি বিষয় নিয়ে কথা হতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির জন্য আজকের এই দিনটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে যান তার আগে থেকেই কিন্তু খবর চাউর শুরু হয় যে বিএনপির যিনি এখন শীর্ষ নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর ধরে লন্ডনে আছেন এবং দেশের রাজনীতি এবং আপনি জানেন যে গণ অভ্যুত্থান, জুলাই যে গণ অভ্যুত্থান, সেখানেও তার দল বড় একটি স্টেক হোল্ডার, মানে সবকিছু তিনি সেখান থেকে নিয়ন্ত্রণ করতেন। সেই কারণে আসলে দেশের রাজনীতিতে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে, যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকটি দেশের বাহিরে এবং নানা মহলে, কূটনীতিক পাড়া থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন মহলের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের রাজনীতিতে সামনে কি হচ্ছে, টার্নিং পয়েন্ট কি হচ্ছে এবং কি ঘটবে, কবে নির্বাচন হবে, এইসব বিষয়গুলো সেখানে স্থান পাবে। মানে সব বলা যায় যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের যিনি প্রধান এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার এই বৈঠকের মধ্য দিয়ে আসলে আগামীতে বাংলাদেশের নির্বাচন কবে হবে এবং সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি কবে নাগাদ শেষ হবে এবং আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে। এবং সেটি হয়তো আপনারা জানেন যে ঠিক এখন এই বৈঠকটি এখন চলছে, ঠিক লন্ডন স্থানীয় সময় সকাল 9টা থেকে শুরু হয় এবং খুবই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা বৈঠকে মিলিত হয়েছেন এবং এই বৈঠকটি কিন্তু একান্ত বৈঠক, 1-to-1 বৈঠক এবং বৈঠক শেষে হয়তো কথা বলবেন এবং বিস্তারিত অনেক কিছু জানা যাবে, কারণ দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত মানুষ কিন্তু দেশবাসী তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। আচ্ছা, আপনার কি মনে হয়, যেহেতু বললেন যে হাস্যোজ্জ্বল মুখে তারা দুজনেই মিলিত হয়েছেন, আপনার কি মনে হয় যে দুজনের মধ্যেই ছাড় দেওয়ার কিছুটা মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে? নিশ্চয়, আমরা সেটি ধারণা করছি যে যেহেতু ছাড় দেওয়ার মানসিকতা, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় একটি দল বিএনপি, তো সেই ক্ষেত্রে আসলে বিএনপির পক্ষ থেকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার যে আগ্রহটি ছিল এবং সরকারের পক্ষ থেকে বৈঠকে বসার আগ্রহ ছিল, যার কারণে সেখান থেকে আসলে বোঝাই যায় যে ছাড় দেওয়ার একটি মানসিকতা নিশ্চয়ই রয়েছে। যে কিভাবে আসলে সেই নির্বাচনের সময়সীমা, বিএনপি বলছিল যে ডিসেম্বরে নির্বাচনের জোর দাবি করেছিল, আমরা ঈদের আগের দিন আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের একটি রোড ম্যাপ এপ্রিলকে সময়সীমা ধরে ঘোষণা করা হয়েছিল, সেটি হয়তো এই কতটা এগিয়ে আসবে, এইসব ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু দেশের রাজনীতিতে বা গণতান্ত্রিক ধারায় ফেরার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আসলে বিএনপি এইসব বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে। তারপর দেশের যে বন্দর বলেন, করিডোর বলেন, নানান ইস্যু রয়েছে, রাজনৈতিক ইস্যু রয়েছে, নির্বাচনটি কিভাবে হবে, কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটি আয়োজন করা যায়, এইসব বিষয় আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়তো। আচ্ছা, এই বৈঠকটা ফখরুল, এই বৈঠকটা রাজনীতি অঙ্গনে এত কেন গুরুত্বপূর্ণ? মানে সবাই, দেশবাসী কিন্তু তাকিয়ে আছে এই বৈঠকটার দিকে, কেন এত গুরুত্বপূর্ণ? আমি প্রথম থেকেই বলছিলাম যে আসলে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল দেশের রাজনীতিতে, তো সেই ক্ষেত্রে বিএনপির এখন প্রধান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তো সেই ক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন করবেন, সংস্কার করবেন, অনেক কিছুই করবেন। আমাদের রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, সবকিছুতে একটি বড় ধরনের একটি সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে একটি বড় দলের যিনি প্রধান নেতা, তার সঙ্গে বৈঠকটি একেবারে অবশ্যম্ভাবীভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং রাজনীতিতেও বেশ আলোচিত এই কারণে। এবং দেশের সব রাজনৈতিক দল বলেন, মত বলেন, সব পক্ষ বলেন, সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বৈঠকটি, কারণ এই বৈঠকটি মধ্য দিয়ে আসলে অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে এবং বৈঠক শেষ হলে আসলে আমরা জানতে পারবো যে কি কি আলোচনা হয়েছে, কোন কোন সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে, কবে নির্বাচন হবে, এসব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা প্রশ্ন ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে একটা মতপার্থক্য, একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা কি কমে আসবে?
নিশ্চয়ই আমরা এটা আশা করতে পারি, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটি মতভেদ প্রায় সময় আমরা লক্ষ্য করছি, দূরত্ব লক্ষ্য করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এটি নিশ্চয়ই সবারই প্রত্যাশা যে এই দূরত্ব নিশ্চয়ই কমে আসবে এবং মত পার্থক্য কমে আসবে। সবকিছুতে আসলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে একটি নির্বাচনের আয়োজন করবে। সেক্ষেত্রে এই দূরত্বটি কমে আসলেই বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে, এটি আমরা প্রত্যাশা করি এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী ফখরুল ইসলামের সাথে আজকের বিশেষ বৈঠক যেটা হচ্ছে লন্ডনে সে সম্পর্কে।